আমাদের আজকের গল্পের নাম বন্দী কিশোর। গল্পটি লিখেছেন চিরঞ্জীব সেন। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, দেবস্মিতা এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে তনুশ্রী সাহা। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, এইরকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ছোটোখাটো একটা তদন্তের কাজ ছেড়ে যখন বাড়ি ফিরলাম তখন রাত 10টা। রাঘহরি আরামকেদারায় বসে টিভিতে দারুণ একটা হিন্দি ছবি দেখছিল। ওর পাশেই বসেছিলেন এক অপরিচিতা ভদ্র মহিলা, মধ্যবয়সী এবং সুন্দরী। আমি ভেতরে আসতেই ভদ্রমহিলা সংকুচিত হয়ে উঠে দাঁড়ালেন। আমি সবিষয়ে প্রশ্ন করলাম, আপনি? ভদ্রমহিলার দুই চোখ জলে ভরে উঠল। রাঘহরি বলল, উনি আজ আমাদের অতিথি। কোনো একটা ব্যাপারে আপনার সাহায্য চাইতে এসেছেন। আপনি আগে জামা কাপড়টা ছেড়ে একটু বিশ্রাম নিন, পরে না হয় সবটা শুনবেন। আমি আর কথা না বাড়িয়ে ভদ্রমহিলার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে আমার ঘরে চলে এলাম। তারপর পোশাক পরিবর্তন করে বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে শরীরের সমস্ত ক্লান্তি দূর করে টিভির সামনে এসে বসলাম। আমার টিভি দেখার নেশা খুব একটা নেই, সময়ও খুব কম, তবে রাঘহরি মাঝে মধ্যেই দেখে। আমি তাকে বললাম, হ্যাঁ রে, সবাই যে বলে দূরদর্শন হয়ে বইয়ের বিক্রি কমেছে, পাঠক নাকি সরে গেছে বইয়ের জগৎ থেকে, কিন্তু তোকে দেখে তো তা হয়েছে বলে মনে হয় না। ব্যাপারটা কি রে? ব্যাপার কিছুই না। এই তো সেদিন আপনি আমাকে জেমস হ্যাডলির একটা বই কিনে দিয়েছিলেন। তা বইটা পড়তে পড়তে আমার মধ্যে যে আমি আছি সেটা বলে মনেই হচ্ছিল না। দূরদর্শন তো দূরের কথা, আসল কথা কি জানেন? নাচতে না জানলে উঠোনের দোষ হয়। লেখকেরা লিখতে পারবেন না আর তার দায় চাপাবেন দূরদর্শনের ঘাড়ে। জমিয়ে গল্প লেখার মতো কলম এখন আর কতজনের বা আছে? অ্যাড শেষ হতেই ছবি আবার শুরু হলো। এ সময় একটি সুরেলা কণ্ঠস্বর শুনতে পেলাম, আপনার চা। আমি বেশি রাতেও চা খেয়ে থাকি। তার উপর আজ আমি ভয়ানক টায়ার্ড, তাই হাত পেতে প্লেট সমেত চায়ের কাপটা নিয়ে নিলাম। রাঘহরি বলল, চাটা দিদিই করেছেন, আজকে রান্নাবান্না সব উনিই করেছেন। বাহ, বেশ ভালোই তো করেছেন উনি। তা উনি এখানে কি করতে এসেছেন এবার সেটা তো জেনে নেওয়া দরকার। ব্যস্ত হচ্ছেন কেন দাদা? আপনি সারাটা দিন বাইরে কাটিয়ে এলেন, একটু সুস্থ হন, পরে সব বলবো। আমি আর কোনো কথা না বাড়িয়ে চায়ের কাপ নামিয়ে রেখে চলে গেলাম ছাদে। কিছুক্ষণ পায়চারি করবার পর রাঘহরি আমাকে ডাকতে এলো। দাদাবাবু, নিচে আসুন, অনেক রাত তো হলো, খেয়ে নিন এবার। আমি ধীর পায়ে নিচে এলাম। এসে দেখলাম ভদ্রমহিলা বেশ পরিপাটি করে খাবার সাজিয়ে খাবারের প্লেটগুলো এক এক করে নামিয়ে রাখছেন টেবিলের ওপর। লুচি, আলু ভাজা, আলু পটলের দম, ছোলার ডাল আর সিমুইয়ের পায়েস। অনেকদিন এসব উপাদেয় ঘরোয়া রান্না খুব একটা খাইনি, তাই দেখে জিভে যেন জল চলে এলো। আমাদের রোজের মেনু হয় মাংস, ভাত, নয়তো ডিমের ঝোল। বর্ষায় ও শীতে খিচুড়িও হয়, লুচি পরোটা হয় কালে ভদ্রে। যাই হোক, রাঘহরি আর আমি দুজনেই খেতে বসলাম। বুঝলাম রান্নার ব্যাপারে রাঘহরির আজ একেবারেই ছুটি। আমরা খেতে বসলে আমিই বললাম ভদ্রমহিলাকে, তা মোটে তো আমরা তিনজন, তা আপনি বা বাদ থাকেন কেন? বসে পড়ুন না আমাদের সঙ্গে, কথা বলতে বলতেই খাওয়া যাবে। ভদ্রমহিলা তার ম্লান মুখে হেসে বললেন, আজ আমার একাদশী। একাদশী? শুনে চমকে উঠলাম। উনি কি বিধবা? ভালো একটি রঙের তাঁতের শাড়ি পরে থাকার জন্য মনে হয় না। অবশ্য এই বয়সের মহিলারা আত্মীয় স্বজনদের আপত্তিতে কেউই বিধবাদের সাজে সাজেন না আজকাল। আমি বললাম, একাদশীর দিন বুঝি আপনি কিছু খান না, রাইট? উনি ঘাড় নাড়লেন। মনে অত্যন্ত ব্যথা পেলাম। বললাম, হুম 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 সারাটা দিন নিজে উপবাসী থেকে এইভাবে এত রান্নাবান্না কেন করতে গেলেন আমাদের জন্য? তাছাড়া কেন এইভাবে নিজেকে কষ্ট দেন? এমন কিছু তো বয়স নয় আপনার। এতে আমি কষ্ট পাই না দাদা। এত দুঃখ, এত কষ্ট আমি পেয়েছি যে ক্ষুধা তৃষ্ণা সব কিছুরই ঊর্ধ্বে এখন আমি। আমরা ঘাড়ে হেট করে খাওয়া শুরু করলাম। উনি আমাদের দুজনকে বেশ তৃপ্তি করেই খাওয়ালেন।
আমিও রান্নার প্রশংসা করে বললাম, আপনি কি এইবার একটু সময় করে বলবেন যে আপনি এখানে কেন এসেছেন? হ্যাঁ, এবার বলবো। আগে আপনার খাওয়া শেষ হোক। আহারাদি পর্ব একসময় শেষ হলো। আমি হাত মুখ ধুয়ে আরামকে দ্বারায় হেলান দিয়ে এবার ভদ্রমহিলার মুখোমুখি বসে বললাম, এইবার বলুন আপনি কে, কেন এবং কি জন্য এখানে এসেছেন, আর আপনার বাড়ি কোথায়? আমি আসছি বর্ধমান থেকে। আমার স্বামী ওখানকার একটি ব্যাংকের ম্যানেজার ছিলেন। বীরহাটায় সুন্দর একটি দোতলা বাড়ি আমাকে উপহার দিয়ে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। আমাদের বাড়ির নাম স্বপ্ননীর। বলে সুদর্শন এক কিশোরের ছবি আমার হাতে তুলে দিলেন। এই আমাদের একমাত্র সন্তান, স্বপ্ননীরের স্বপ্ন। ডাকনাম বুবাই, ভালো নাম রাজা, রাজা মুখার্জি। এর ফাঁসির আদেশ হয়েছে আজ থেকে ঠিক 15 দিন পরে। বলেই কান্নায় ভেঙে পড়লেন ভদ্রমহিলা। আমি অবাক হয়ে গেলাম শুনে। কতই বা বয়স ছেলেটির? 18 কি 20? এই বয়সের ছেলের গলায় ফাঁসির দড়ি? ই কেমন অপরাধ? ভদ্রমহিলা কান্নায় ভেঙে পড়েই বললেন, মা হয়ে ছেলের মরণ আমি কি করে দেখব? আপনি আপনি কি পারেন না ফাঁসির মঞ্চ থেকে আমার বুবাইকে তুলে এনে আমার বুকে ফিরিয়ে দিতে? ওর অপরাধ? ও নিজে হাতে 3টে খুন করেছে। ও অবশ্য 3টে খুনের কথা স্বীকার করে না, তবে একটা খুন যে ও করেছে তাও নিজেই স্বীকার করে। তবে আইনের চোখে ও 3টে খুনের দায়ী অভিযুক্ত এবং অভিযোগ প্রমাণিত। তাহলে তো ওকে বাঁচানো অসম্ভব। ভদ্রমহিলা আমার দুপায়ের ওপর লুটিয়ে পড়লেন। আপনি শুধু আমার মুখের দিকে তাকিয়ে ওর জীবন রক্ষা করুন দাদা। আমি আমি কথা দিলাম, ওকে নিয়ে আমি এই দেশ ছেড়ে দূরে, বহু দূরে কোথাও চলে যাব। তাহলে শুনুন, আমার কাজ হলো নানা রকমের ফাঁদ পেতে কৌশলে বুদ্ধি খাটিয়ে অপরাধীকে ধরে তাকে আইনের হাতে তুলে দেওয়া, তাকে প্রশ্রয় দেওয়া নয়। বুঝলাম, কিন্তু ওর বয়সটার কথা একবার চিন্তা করুন। আমি আর একবার তাকিয়ে দেখলাম ছবির কিশোরকে। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবার হার মানল। এমন একটা নিষ্পাপ মুখ আমি খুব কমই দেখেছি। এই ছেলে কখনো কোনো অবস্থাতেই খুন করতে পারে না। তবে এক্ষেত্রে অভিযোগ প্রমাণিত। সে নিজেও স্বীকার করেছে, এমনকি আদালতের রায়ও বেরিয়ে গিয়েছে। ভদ্রমহিলাকে আমি কথা দিলাম, বেশ, আই মাস্ট ডু ফর হিম। তবে এর জন্য আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে, প্রচুর অর্থ ব্যয় করতে হবে, এক আদালত থেকে আরেক আদালতে যেতে হবে। তাতে করে হয়তো মৃত্যুদণ্ড রহিত হবে, তবে কিনা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতেই হবে। অর্থাৎ আপনি যা চাইছেন তা হবে না, একেবারে ছাড়াও পাবে না যেমন কিছুতেই, তবে ওর প্রাণটুকু শুধু রক্ষা করা যাবে। আপনি কি রাজি? বেশ, তবে তাই করুন। দেখুন, 12 বছর পরে অবশ্য আপনি আবার আপনার ছেলেকে ফিরে পাবেন, তার আগে কিন্তু নয়। তবে তাই করুন দাদা। 12টা বছর দেখতে দেখতেই কেটে যাবে। এই কবছর যেখানে যেভাবেই থাকি না কেন, আমি ওরই পথ চেয়ে দিন গুনব। সে কি, ছেলের শোকে যেখানে সেখানেই বা থাকবেন কেন আপনি? আপনার স্বপ্ন নিয়ে ফিরে যান। না, ওখানে ফিরে যাবার মুখ আমার নেই। এখন আমি কসবাই আমার বোনের বাড়িতে আছি। সেখানেও বেশি দিন থাকতে পারবো না। তার কারণ সব জানাজানি হয়ে যাওয়ার পর ওদের বাড়ির লোকেরাও আমায় পছন্দ করবে না। ছেলেটার একটা ব্যবস্থা করে আমি কনখলে আমার গুরুদেবের আশ্রমে চলে যাব। অমন সুন্দর এক কিশোরের বুকে খুনের অভিপ্রায় চাপল কি করে? হঠাৎ কোনো উত্তেজনার বশেই কি? না, ছেলেটা আমার বিপদগামী হয়েছিল। অত্যন্ত সুপরিকল্পিতভাবেই এই কাজ করেছে। ও ও তো একা নয়, ওর বন্ধুরাও ছিল। তাদের কেউ পলাতক, কেউ মৃত। বলেন কি? হ্যাঁ, আমার স্বামী যে ব্যাংকের ম্যানেজার ছিলেন সেই ব্যাংকেই ডাকাতি করেছে ওরা। ম্যানেজারকে গুলি করে 7 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। পরে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে বাকিটা আর নাই বা শুনলেন।
এরপর ওই স্বপ্ন নীর আমার কাছে দুঃস্বপ্নের নীর হয়ে উঠল। লজ্জায় লোকের কাছে মুখ দেখাতে না পেরে পালিয়ে এলাম বোনের বাড়ি। কিন্তু এখানেই বা আমার শান্তি কোথায়? সবার চোখেই তো ঘৃণা আর ঘৃণা। আপনার স্বামী কতদিন আগে মারা গেছেন? ঠিক 10 বছর আগে। এই 10টা বছর ধরে বুকে করে ওকে মানুষ করলাম, লেখাপড়া শেখালাম, এইচএস পাশ করল। কিন্তু কিভাবে যে রসাতলে গেল ছেলেটা, তা ভেবেও পেলাম না। অনেক চেষ্টা করেছিলাম বদ সঙ্গ থেকে ওকে সরিয়ে আনবার, পারিনি। শেষ পর্যন্ত এমন একটা কাণ্ড যে ও করে বসবে তা আমি ভাবতেও পারিনি। ওই ব্যাংকেই আমাদের সঞ্চিত সব টাকা রয়েছে, অথচ লজ্জায় সেই টাকা আমি তুলতে পর্যন্ত যেতে পারছি না। তাছাড়া গেলেই বা আমার টাকা ওরা আমাকে কেন দেবে বলুন তো? ওই ব্যাংকে আপনার কত টাকা আছে? আমার স্বামীর উপার্জনের সব টাকাই, প্রায় 5 লাখ। ও টাকার আশা আপনি ছেড়েই দিন। লকারে আছে 25 ভরি সোনা। সেও মনে করুন খরচের খাতায়। এখন আমি নিঃস্ব, পথের ভিখারি। ওই দুঃস্বপ্নের নীরকে আমি বিক্রি করেই কোন রকমে জীবন ধারণ করব এবার। কাজে ওই বাড়ির উপর আমার আর কিসের অধিকার বলুন তো? কথায় কথায় রাত 12টা। শুতে যাওয়ার আগে ভদ্রমহিলাকে আমি বললাম, আমার খবর আপনি পেলেন কার কাছ থেকে? আমার বোন সুজাতা আমাকে আপনার খবর দিল। ও কোনো একটা বই পড়ে আপনার ব্যাপারে জেনেছিল। যেভাবে আপনি রাক্ষহরিকে ফাঁসির মঞ্চ থেকে টেনে এনেছিলেন, সেটা সম্ভব হয়েছিল ও সম্পূর্ণ নিরপরাধ বলে। কিন্তু আপনার ছেলের ব্যাপারটা তো তা নয়। একে রক্ষা করাও একরকম সামাজিক অপরাধ। যাই হোক, আপনি ওর মা। আপনাকে এসব কথা বলে অযথা আপনার দুঃখের বোঝা বাড়িয়ে লাভ নেই। তবু টিনেজারদের ব্যাপার তো, দেখা যাক কিছু যদি করতে পারি। রাকহরি ভদ্রমহিলাকে ওর ঘরটি ছেড়ে দিল। সে ঘরের মতো ঘর নয়, তবু মহিলাকে ওর ঘরে ঢুকিয়ে ও নিজে শুয়ে পড়ল দালানে। আমি আমার ঘরে গিয়ে শয্যা গ্রহণ করলাম। পরদিন খুব ভোরে উঠে বাগানে পায়চারি করতে করতে ভদ্রমহিলার ছেলের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া উচিত সে বিষয়ে ভাবনা চিন্তা করতে লাগলাম। এমন সময় রাকহরি চা দিয়ে গেল, মর্নিং টি। আমি চা খেতে খেতে আরও 2-1বার পায়চারি করে রণেন্দুর সঙ্গে ফোনে যোগাযোগ করলাম। আমার পরামর্শদাতা এবং উকিল বন্ধু রণেন্দু সততার প্রতীক, সে কারণে ক্ষমতাও ওর অনেক। আমার মুখে সব কথা শোনার পর ও বলল, আইনের লড়াইটা আমিই লড়ব। ছেলেটির মাকে শুধু একটা কথাই বলে দাও, আমাদের কাছে ভদ্রমহিলা যখন এসে পড়েছেন তখন ফাঁসির দড়ি ওর ছেলের গলায় কিছুতেই পড়বে না। ব্যাস, এই কথাটাই আমি শুনতে চাইছিলাম তোমার মুখ থেকে। রণেন্দুর সঙ্গে কথা বলার পর আমি আমার বাইরের দালানে আসতেই ভদ্রমহিলা করুণ মুখ নিয়ে এগিয়ে এলেন আমার দিকে। আমি ওর মুখের দিকে তাকিয়ে বললাম, কিছু কি বলবেন আর? আমি তাহলে... বেশ, আপনি আসুন। ইতিমধ্যে আমি আপনার ছেলের সঙ্গে যোগাযোগ করে ওর মুখ থেকে কিছু কথাবার্তা শুনি। আপনি আরও কয়েকটা দিন একটু কষ্ট করে অপমান সহ্য করেও আপনার বোনের বাড়িতেই থাকুন। পরে যা হয় একটা সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যে কাল রাত্রে নিজের মনের সঙ্গে অনেক বোঝাপড়া করে আমি আরেকটা সিদ্ধান্ত নিয়েছি দাদা। কীরকম শুনি? ওই ব্যাংকের ম্যানেজার খুন হওয়াটা অত্যন্ত দুঃখজনক। আমার ছেলে দলে ছিল, কিন্তু ম্যানেজারকে খুনও করেনি, এটা ওখানকার সবাই জানে। যেহেতু দলের অন্যান্যরা কেউ মৃত কেউ পলাতক, ফলে ধৃত আমার ছেলের উপরই ওই অপহৃত 7 লক্ষ টাকার দায়ভারটা চেপে যায়। তাই আমি ঠিক করেছি ওই ব্যাংকে আমার যা টাকা আছে তা লিখিতভাবেই ব্যাংকে অধিগ্রহণ করার অনুমতি দেব, আর বাকি টাকা শোধ করব স্বপ্ননীর বিক্রি করে। তারপর লকারের গয়নাগুলো বেচে আর বাড়ি বিক্রির অবশিষ্ট টাকায় দূরে কোথাও গিয়ে আমার দিন গুজরান করব আমি। এর চেয়ে চমৎকার সিদ্ধান্ত আর হয় না। তবে কিনা এসবই আপনি করবেন আমার উকিল বন্ধুর পরামর্শ নিয়ে। এখনই হুট করে আপনি কোনো কিছু করতে যাবেন না। আর সর্বশেষ কথা, আপনার ছেলে কিন্তু অপরাধী, আপনি তো নন। তাহলে অযথা এত বেশি ভেঙে পড়ছেন কেন? ইস্পাতের মতো কঠিন হয়ে মাথা উঁচু করে চলাফেরা করুন। শুধু মনে করবেন অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, নাথিং এলস। ভদ্রমহিলা বিদায় নিলেন। একটু বেলায় স্নান খাওয়া সেরে আমিও গেলাম ছেলেটির সঙ্গে দেখা করতে।
জেলারের অনুমতি নিয়ে কয়েদিদের সঙ্গে দেখা করতে গোয়েন্দা পুলিশের খুব একটা অসুবিধা হয় না। আমারও তাই হলো না। খুনি কিশোর আমাকে দেখেই হাউ হাউ করে কেঁদে উঠল। ওর কান্না দেখে আমার চোখেও জল এসে গেল হঠাৎ। আমি ছেলেটির দিকে তাকিয়ে বললাম, তোমাকে এমন সুন্দর দেখতে, কত ভালো ঘরের ছেলে তুমি, তা তোমার হঠাৎ এমন দুর্মতি হলো কেন? আপনি কি গোয়েন্দা অম্বর চ্যাটার্জি? কি করে জানলে? আমার মাসিমণি কসবাই থাকেন। কাল উনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। উনিই বললেন আমার ব্যাপারে একমাত্র আপনিই নাকি কিছু করতে পারেন। মাসিমণির মুখে শুনে মা নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করেছে। তোমার ধারণাই ঠিক, কিন্তু বুবাই। রাজা মুখার্জি। একই ব্যাপার, তবে তোমার হয়ে কিছু করা যে আমার পক্ষে একেবারেই অসম্ভব। প্লিজ প্লিজ একটা কিছু করুন আপনি। আমার মৃত্যুদণ্ড ঘোষণা হওয়ার পর আমি বুঝতে পারছি জীবন জীবন কতটা মহান, জীবন কত সুন্দর। তাই তাই আমি বাঁচতে চাই। আমি কথা দিচ্ছি, একবার আমি মুক্তি পেলে এমন কাজ আর আমি কখনো করব না। সবই তো বুঝলাম, কিন্তু তিনটে খুনের আসামিকে আমি মুক্তি পাওয়াবো কি করে? তুমি মুক্তি পেলে হয়তো জীবনে তুমি সত্যিকারের একজন ভালো মানুষ হবে, কিন্তু আইন তো তা মানবে না, শুনতেও চাইবে না সেসব কথা। তবে আমি চেষ্টা করব তোমার ফাঁসির আদেশ যাতে রোধ করা যায়। এখন বলো, কিসের মোহে তুমি এইসব কাজ করলে? তাহলে শুনুন, 3টে খুন আমি করিনি। আমি খুন করেছিলাম আমাদের ওই পালের গোদাটাকে। ওর নাম জটাশঙ্কর সাহানি। ছোটবেলা থেকেই বদ সঙ্গে মিশে আমি খারাপ হই। আমার সঙ্গে মিশেও অনেকে খারাপ হয়। আসলে বাবা না থাকায় মায়ের আদরে আমি বাদর হয়েছিলাম। ওই জটাশঙ্করের হয়ে আমরা অনেক অসামাজিক কাজকর্ম করতাম, ইচ্ছাও পেতাম ভালো। একবার আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম এইসব ধান্দাবাজি ছেড়ে আমরা ফিল্ম স্টার হব। কিন্তু কে আমাদের সুযোগ দেবে সিনেমায় নামার? কথাটা ওস্তাদের কানে গেল। পীর বাহারামের কাছে ওর ডেরা। ছেলে মেয়ে চুরির ব্যাপারে একজন পেশাদার বদমাশও বলল, নিজেদের টাকায় ছবি করতে না পারলে তোদের যা উদ্দেশ্য তা কখনোই সফল হবে না। আমায় যদি হাফ হাফ বকরা দিতে পারিস তাহলে আমি তোদের পথ বাতলে দিতে পারি। আমরা তো শুনেই খুব খুশি হলাম। আমরা মানে নেলো, কেলো, ফটিক, রতন, রঘু আর কানাই। আমরা সবাই মিলে জটাশঙ্করকে চাপ দিতেই ব্যাংক ডাকাতির পরিকল্পনাটা ও মাথায় ঢোকালো। এরকম একটা দুর্বুদ্ধি ওর মাথায় চেপেছিল অনেকদিন আগেই, কিন্তু আমাদের সহযোগিতা পাচ্ছিল না বলে কিছুই করছিল না। এখন আমি বেঁকে দাঁড়ালেও দলের আর সবাই একমত ছিল। আমার ভূমিকা ছিল ব্যাংকের পেছন দিকের একটি মাঠে স্কুটার নিয়ে অপেক্ষা করার। ডাকাতির টাকাটা ওরা পলিব্যাগে মুড়ে ওপর থেকে ফেলে দিলেই আমার সেটা নিয়ে পালাবার কথা। ওই টাকাটা লুকিয়ে রাখার নির্দেশ ছিল শের আফগানের সমাধির পেছনে একটা ভাঙা মসজিদের সংলগ্ন শেয়ালের গর্তে। দ্রুত জটাশঙ্করকে আমি চিনতাম, তাই স্থিরই করেছিলাম টাকাটা আমি আমার জিম্মাতেই অন্যত্র সরিয়ে রাখব। তবে ওই ডাকাতি করার আগে আমরা সবাই বারবার বলে দিয়েছিলাম খুন খারাপির রাস্তায় আমরা কেউ যাব না। সেই অনুযায়ী ব্লুপ্রিন্টও আমরা তৈরি করেছিলাম, কিন্তু কর্মক্ষেত্রে তা আর হলো না। আমার বন্ধুরা যখন অপারেশন শুরু করতে খেলনা পিস্তল নিয়ে হৈ হৈ করে ঝাঁপিয়ে পড়ে, জটাশঙ্কর তখন ছদ্মবেশে হাজির ছিল আমানতকারীদের দলে। ওরা যখন লুটের মাল জটাশঙ্করের হাতে তুলে দেয়, ও তখন সব টাকা আত্মসাৎ করে পালাবার ধান্দা করে, আর তখনই নিজেকে আরও বেশি নিরাপদ করার জন্য গুলি করে ম্যানেজারকে। বেগতিক দেখে আমি তখন একটু দূরে গিয়ে ওত পেতে বসে থাকি। ওপর থেকে টাকা তো পড়লই না, উপরন্তু জটাশঙ্করকে দেখি ব্যাগ কাঁধে দৌড়াতে। আমার বন্ধুরাও তখন ধাওয়া করে ওকে, আমিও দূর থেকে ওদের অনুসরণ করি। রাস্তার লোকও তখন মারমুখী হয়ে ছুটে যায়, কিন্তু ক্ষিপ্ত জটাশঙ্কর সেদিকে তাক করে গুলি চালাতেই কুত্তার মতো সবাই ভেগে পালায়। ধরা পড়ার ভয়ে আমার অন্যান্য বন্ধুরাও গা ঢাকা দেয়। শুধু নেলো আর কেলো জটাশঙ্করের পিছু ছাড়ে না।
পরিণামে ওরও বুলেটে ঝাঁঝরা হতে হলো ওদের। বাকি রইলাম আমি। স্কুটারকে এক জায়গায় রেখে জটাশঙ্করের পিছু নিয়ে একটি নির্জন জায়গায় ওর হাত থেকে ওরই রিভলভারটা কেড়ে নিয়ে তাক করলাম ওর দিকে। বললাম, শয়তানের বাচ্চা, এই ছিল তোর মনে? নে, এবার বিশ্বাসঘাতকতার পরিণামটা কি দেখ। বলেই ট্রিগারে চাপ দিয়ে খতম করে দিলাম ওর খেল। বান্ডিলের টাকা যে কত ছিল তার গুণে দেখার সময় ছিল না। ওই টাকাটা নিয়েই আমি ছুটলাম। একটি ছেলে সাইকেলে চেপে কোথায় যেন যাচ্ছিল। তাকে সাইকেল থেকে জোর করে নামিয়ে তাতে চেপেই সদরঘাটের দিকে চললাম। আমার স্কুটার যেখানে রেখে আমি জটাশঙ্করকে ধাও করেছিলাম সেখানে আর যাওয়ার উপায় ছিল না, তাই এই কাজ করলাম। আমি ধরা পড়বই বা পড়ে গেছি এটা বুঝে নিয়েই মরিয়া হয়ে উঠলাম। পরিকল্পনা মতো আমার নিজস্ব স্থানেই টাকাগুলোকে লুকিয়ে ফেললাম। তারপর পালাতে গিয়েই পুলিশের তাড়া। ওরা যে কিভাবে টের পেল তা ভগবান জানে। আমি প্রাণ বাঁচানোর জন্য ছুটে গিয়ে দামোদরে ঝাঁপ দিলাম। ওই দিন নদীতে জল ছাড়া হয়েছিল, তাই ভালোই জল ছিল, কিন্তু দুর্ভাগ্য আমাকে রক্ষা করতে পারল না। মাঝিরাই আমাকে জল থেকে তুলে দিল পুলিশের হাতে। আমি আমার অপরাধ কবুল করলাম। পুলিশ 3টে খুনের দায়ী আমার ঘাড়ে চাপিয়ে দিল বলে আমি টাকার কথাটা কবুল করলাম না। বললাম, জলে ঝাঁপ দিয়ে পড়ার সময় নদীর স্রোতে সেই টাকাগুলো কোথায় যেন ভেসে গেছে। বুবাইয়ের অকপট স্বীকৃতি বিশ্বাসযোগ্য বলেই মনে হলো। ব্যাপারটাকে আমি একটু হালকা করে বোঝবার চেষ্টা করলাম। প্রথমত টিনেজারদের ব্যাপার, আর দ্বিতীয়ত ব্যাংকের ডাকাতির পরিকল্পনা এক ধূর্ত ধুরন্ধরের, আর তৃতীয় খুনের কোনো মোটিভই ওদের ছিল না। এতএব এই অপরাধ আর যাই হোক মৃত্যুদণ্ডে দণ্ডিত হবার নয়। কিন্তু এসব কথায় এখন আমি বোঝাবো কাকে? তবুও রণেন্দু সাহায্য নিয়ে নতুন করে আপিল করা ছাড়া আর কোনো পথ নেই। যাই হোক, ওর কাছ থেকে বিদায় নিয়ে এখন সবে কয়েক পা এসেছি, ঠিক তখনই জেলখানার পুরনো এক কর্মচারী তুলিজাহানের সঙ্গে আমার দেখা হয়ে গেল। বললাম, কেমন আছো তুলিয়া? মাছের আষ্টের মতো চোখ তুলে তুলিয়াজান বলল, আমার আর থাকা, বড় কষ্টে আছি বাবু। আপনি কেমন আছেন? আমি তো বেশ ভালোই। তা তোমার চাকরি আর কতদিন? এখনো 2 বছর। বয়স কমিয়ে চাকরিতে ঢুকেছিলাম তাই, না হলে কবে রিটায়ার হয়ে যেতাম। তোমার ছেলে এখন কি করছে? তার কথা আর বলবেন না বাবু। ওর সব আশা ছেড়ে দিয়েছি। শক্ত সমর্থ জোয়ান ছেলে, কি যে হলো। দিনে দিনে ফুলে ঢোল হয়ে গেল ছেলেটা। কত ডাক্তার দেখালাম, কিছুতেই কিছু হলো না। এখন কলকাতায় নিয়ে এসেছি। বহু কষ্টে ভর্তি করেছি বড় একটা হসপিটালে। রোগও ধরা পড়েছে। আসলে কিডনি থেকেই ওর ওই উপসর্গ। 2টো কিডনিই নাকি নষ্ট হতে বসেছে। ডাক্তারবাবুর হিসেব মতো 4-5 লাখ টাকা খরচা করতে পারলে তবেই ওকে সারানো সম্ভব। কিন্তু অত টাকা আমি পাবো কোত্থেকে বাবু? তাই ভাবছি ছেলে চোখ বুঝলে আমিও আত্মঘাতী হব। অমন ভুল কখনো করো না। একান্তই যদি মরতে চাও তো দধিচের মতো তনুত্যাগ করো। দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মানবের সেবায় কাজে লাগাও। তোমার ছেলের মতো কেউ যদি মৃত্যু যন্ত্রণায় ছটফট করে তবে তার পাশে গিয়ে দাঁড়াও। হ্যাঁ, সেটা করলেও মন্দ হয় না। দেখি শেষ পর্যন্ত কি হয় ছেলেটার। আমি জেলখানা থেকে ফিরে এসে সারাদিন ওদের কথা ভাবতে লাগলাম। একজন মানুষ অর্থের অভাবে রোগের যন্ত্রণা ভোগ করে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে, আর আরেকজন সুন্দর দেহ নিয়ে জীবনের সামান্য একটা ভুলের কারণে বরণ করতে চলেছে মরণকে। ওদের কথা ভাবতে ভাবতে হঠাৎ একটু আশার আলো দেখতে পেলাম। কেন জানি না মনে হলো সেই আলোর পথ ধরে একটু চেষ্টা করলে হয়তো একসঙ্গে 2টো জীবনই রক্ষা পেতে পারে। পরদিন সকালে বুবাইয়ের মা অর্থাৎ সেই ভদ্রমহিলা আবার এলেন। বললেন, আমার ছেলের ব্যাপারে কোনো কিছুর ব্যবস্থা কি করতে পারলেন দাদা? ওর ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। ওর অপরাধ সামান্যই। ওর সব কথাই ও আমাকে বলেছে। ওকে বাঁচানোর জন্য অন্য পথে আমি চেষ্টা করছি। অর্থাৎ যে পর্যন্ত সেটা সম্ভব হচ্ছে না সে পর্যন্ত আপনি আমার এখানেই থাকুন। ভদ্রমহিলা রয়ে গেলেন।
আমি বেলা 10টার পর আবার গেলাম জেলখানায় বুবাইয়ের সঙ্গে দেখা করতে। আমাকে দেখেই আশার আলোয় চকচকে উঠল বুবাইয়ের 2 চোখ। বলল, আমার কি কোনো গতি হবে? হবে, তবে তার আগে একটা কথা বলো, তুমি যে ডাকাতির টাকাগুলো লুকিয়ে রেখেছিলে সেটা কি এখন চেষ্টা করলে উদ্ধার করতে পারবে? পারব, তার কারণ একমাত্র আমি ছাড়া ওই টাকার হদিশ আর কারোর জানা নেই। টাকার অঙ্ক মনে আছে তোমার? আমি তো সব টাকা গুনে দেখার সময় পাইনি, তবে শুনেছি 7 লাখ। 7 লাখই। তবে ও টাকার ওপর কি তোমার কোনো মোহ আছে? বিন্দুমাত্র নেই। এখন আমি আমার মায়ের কোলে মাথা রাখতে চাই, নতুন জীবন চাই, নতুন করে বাঁচতে চাই। আপনি যদি একবার আমাকে এখান থেকে বাইরের জগতে নিয়ে যেতে পারেন, তাহলে সবার চোখের আড়াল থেকে দূরে, বহু দূরে চলে যাব আমি, আর আমার দেহের প্রতিটি রক্তবিন্দু দিয়ে মানুষের সেবা করব। আমার ভুল আমি বুঝতে পেরেছি। ধৈর্য ধরো, হয়তো আমি কৌশলে তোমাকে মুক্তি দিতে পারবো, কিন্তু যে লোককে আমি তোমার সঙ্গে দেব সেই লোকের হাতে তোমার ওই লুকিয়ে রাখা সব টাকাটাই তুলে দিতে হবে। কেননা ওই টাকার জোরেই এক মৃত্যু পথযাত্রী তার রোগের যন্ত্রণা থেকে রক্ষা পেয়ে আরোগ্য লাভ করবে। বুবাইয়ের সঙ্গে কথা বলার পর দেখা করলাম দুলি জায়ানের সঙ্গে। ওকে একটু আড়ালে ডেকে নিয়ে বললাম, তোমার ছেলেকে সারিয়ে তুলতে কত টাকা লাগবে দুলিয়া যান? দুলি জায়ানের চোখেও তখন আশার আলো ফুটে উঠল। বলল, 4 থেকে 5 লাখ টাকা। কিন্তু এ কথা কেন জিজ্ঞাসা করছেন বাবু? আপনি কি কোনো ব্যবস্থা করতে পেরেছেন? পেরেছি, তবে তার জন্য তোমাকে দারুণ একটা বিপদের ঝুঁকি নিতে হবে। কি যে বলেন বাবু, আমার ছেলের জীবন রক্ষার জন্য আমি যে কোনো রকমের ঝুঁকি নিতে রাজি আছি। বলুন বলুন কি করতে হবে? মৃত্যুদণ্ডে দণ্ডিত এক কিশোরকে তোমায় মুক্তি দিতে হবে। বুঝেছি, আপনি নিশ্চয়ই ওই রাজা মুখার্জি ওরফে বুবাইয়ের কথা বলছেন। ঠিক তাই। ওর জন্য আমার বড় দুঃখ হয় বাবু। ছেলেটা কিন্তু খুব একটা খারাপ নয়, কিন্তু টাকাটা। বর্ধমানের এক ব্যাংক ডাকাতির 7 লাখ টাকা ওর হেফাজতেই আছে, তাই থেকেই তুমি 5 লাখ টাকা পাবে। বাকি টাকা ফেরত যাবে ওই ব্যাংকেই। কিন্তু তাহলে আর দেরি নয়, আজই রাত 10টায়। আমি কিন্তু একটা গাড়ি নিয়ে জেলখানার বাইরে পুরনো গির্জার কাছে অপেক্ষা করব, মাথায় রেখো। ওকে নিয়ে আমি ঠিক সময়ে সেখানে হাজির হব। আমি বুবাইয়ের সঙ্গে আবার দেখা করলাম এবং মানসিক দিক থেকে প্রস্তুত থাকতে বললাম। তারপর বাড়িতে ফিরে ভদ্রমহিলাকে বললাম, আপনার ছেলেকে আজ রাতের মধ্যেই জেলের বাইরে নিয়ে আসছি। আপনি এখনই আপনার স্বপ্ন নিয়ে ফিরে যান। আজ রাতে আপনি 2 লাখ টাকা পেয়ে গেলে কালই আপনি আপনার সঞ্চিত অর্থ ও এই টাকা দিয়ে ব্যাংকের ধার পাওনা মিটিয়ে দেবেন। পরে সময় সুযোগ মতো ছেলেকে নিয়ে দূরে কোথাও চলে যাবেন। আপাতত কয়েকটা দিন ও কাছাকাছি কোথাও গা ঢাকা দিয়ে থাকবে। ভদ্রমহিলা আমার কথা মতো আনন্দে গতগত হয়ে তাইই করলেন। অর্থাৎ তখনই রওনা হলেন বর্ধমানের দিকে। সে রাত্রে নির্বিঘ্নে কাজটি সম্পন্ন হলো। দুলিয়াজান বুবাইকে আমার হাতে সমর্পণ করলে আমি নিজেই ওকে নিয়ে চলে এলাম বর্ধমানে। সদরঘাটে দামোদরের তীরে এক গভীর নির্জনে বিশাল এক বটবৃক্ষের উচ্চ কোটরের মধ্যে টাকাটা এমনভাবে কালো কাঠ দিয়ে সে পেরে কেটে রেখেছিল যেটা কারো নজরে পড়বার কথা নয়। বুবাই আমার হাতে নির্দ্বিধায় টাকাগুলো তুলে দিয়ে আমাকে প্রণাম করে বিদায় নিল। বাড়ি তো গেল না, গেল ওর ওই মন মতো কোনো এক নিরাপদ স্থানে। আমিও সেই টাকা থেকে 2 লাখ টাকা সেই রাত্রেই ওর মায়ের কাছে পৌঁছে দিয়ে বাকি টাকা ছেলের চিকিৎসার জন্য তুলে দিয়েছিলাম দুলিয়াজানের হাতে। এর পরের ঘটনা অত্যন্ত সংক্ষিপ্ত। দুলিয়াজানের ছেলে রোগমুক্ত হয়ে তার জীবন ফিরে পেয়েছিল। জেল কর্তৃপক্ষও কর্তব্যের অবহেলার কারণে চাকুরি থেকে বরখাস্ত করেছিল দুলিয়াজানকে। বুবাইয়ের মা ব্যাংকের টাকা পরিশোধ করায় ব্যাংক কর্তৃপক্ষ তার প্রতি যথেষ্ট সহানুভূতি দেখিয়েছিলেন। বুবাই এখন বারাণসীর ছোট্ট একটা শহরে একটা ব্যবসা করে সুপ্রতিষ্ঠিত হয়েছে। আমার বন্ধু রণেন্দুর সহযোগিতায় স্বপ্ননীর কিনেছে বর্ধমানের ওই ব্যাংকেরই এক কর্মচারী। ব্যাপারটা ওখানেই নিষ্পত্তি হয়ে গেছে। একজন পেশাদার গোয়েন্দা হিসাবে আমার এবারের ভূমিকা হয়তো খুবই নিন্দনীয়। আইনের কাছে এবং প্রশাসনের কাছে গুরুতর একটা অপরাধ আমি সত্যিই করেছি। তবে কিনা আইনও তো সবসময় সঠিক পথে চলে না। উপযুক্ত প্রমাণের অভাবে এবং সুকৌশলে সাজানো মিথ্যা মামলায় অনেক নিরপরাধী কঠিন শাস্তি পায়, মৃত্যুদণ্ডও পেয়ে থাকে কেউ কেউ।
অতএব আমার একটু ছলনার ফলে আইনের মর্যাদা যেমন হানি করা হয়েছে, তেমন সুস্থ একটা জীবন ফিরে পেয়েছে 2 কিশোর। তাই সংবিধান যাই বলুক না কেন, আমার মনের মধ্যে কিন্তু এখন আর কোনো বিবেকের দংশন নেই। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের নোটিফিকেশান যাতে মিস না হয় তার জন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেল খোলা হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইল। এখানে আপনাদের প্রাইভেসির উপরেও নজর দেওয়া হয়েছে। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।